দর্শক, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কাল থেকে এক সপ্তাহ বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস, চলবে না কোনো যন্ত্রচালিত যান। স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে পোশাক কারখানা। আমরা যানবাহনকেও ব্যবহার করলে মোটর যান আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এছাড়া যদি আমাদের সাথে ম্যাজিস্ট্রেট থাকেন, ম্যাজিস্ট্রেট দিয়ে তার জরিমানার ব্যবস্থা করা হবে। ঘাটে আজও মানুষের উপচে পড়া ভিড়, গণপরিবহন সংকটে রাজধানীতে ভোগান্তি। চট্টগ্রামে ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ। খুলনার রাজশাহীতে আরো 25 জনের মৃত্যু। বুস্টার ডোজ শুরু হলে টিকা পেতে আরো সংকটে পড়বে বাংলাদেশ সহ গরিব দেশগুলো। নতুন অর্থ বছরেও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। ব্যবসা বাণিজ্যে বৈষম্য বাড়ার শঙ্কা, সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের তাগিদ। মালিতে শান্তি মিশনের প্রতিটি অভিযানে ওত পেতে থাকে মৃত্যু। পেশাদারিত্ব সাহসিকতায় বাধা পেরিয়ে সফল বাংলাদেশের সেনারা। ইউরো শেষ 16 থেকে বিদায় জার্মানির। স্টার্লিং কেইনের গোলে শেষ 8-এ ইংল্যান্ড। ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে ইউক্রেন। Zinchenko whips this ball in, there it is! Dovbyk! দর্শক, দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। তবে এই মুহূর্তে অবশ্যই জানিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার জানাবো বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে আগামীকাল ভোর 6টা থেকে 7 জুলাই পর্যন্ত কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বলা হয়েছে, বিধিনিষেধের চলাকালে জরুরি সেবা ছাড়া সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়কে, রেল ও নৌপথে যন্ত্রচালিত কোনো যান চলবে না। বন্ধ থাকবে শপিং মল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র। নিষেধাজ্ঞা কার্যকর থাকবে জনসমাবেশ ও সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও। শিল্প কারখানার স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় বিক্রি করা যাবে। খাবারের দোকান খোলা থাকবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে শুধু টেকওয়ে সার্ভিস চালু থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না ঘরের বাইরে। কঠোর বিধিনিষেধ কার্যকরে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। ব্যাংকিং কার্যক্রম ও মসজিদে নামাজ আদায় নিয়ে আলাদা নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক ও ধর্ম মন্ত্রণালয়। দর্শক, বিস্তারিত জানবো সহকর্মী আলমগীর স্বপনের কাছ থেকে। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। স্বপন, বিধিনিষেধ কিভাবে কার্যকর করা হবে এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? রেজা, যেটি হলো করোনার বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ যে বিধিনিষেধ জারি করেছে তা এবার কঠোরভাবেই বাস্তবায়ন করতে চায় সরকার। এজন্য মাঠে সেনা টহল থাকবে, সেনাবাহিনী থাকবে এবং আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার এই বিধানের আওতায় সশস্ত্র বাহিনী বিভাগ থেকে রাত থেকেই হলো সেনা মোতায়েন করা হবে এবং এই সেনাবাহিনীর সদস্যরা জেলা প্রশাসক হলো স্থানীয় যে কমান্ডার আছে সেনাবাহিনী তাদের সাথে কথা বলে তারা সেভাবে সেনা মোতায়েন করবে। এছাড়া জেলা প্রশাসক, বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনীর স্থানীয় পর্যায়ের সদস্যদের নিয়ে তারা হলো কে কোন জায়গায় কতটা সময় দায়িত্ব পালন করবে সেগুলোও নির্ধারণ করবে। পাশাপাশি জেলা প্রশাসক প্রয়োজনীয় পদক্ষেপও নিতে পারবে। আর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে যেসব অভিযান চলবে বিধিনিষেধ বাস্তবায়নে। আর এর পাশাপাশি যে
যেটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে যে কোনো প্রয়োজনে করোনার পরিস্থিতি বুঝে যে কোনো প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবেন। এভাবেই মূলত বিধিনিষেধগুলো বাস্তবায়ন করা হবে এবং কেউ যদি বিধিনিষেধ না মানে সেক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে, এটি কিন্তু বলা হয়েছে। এর পাশাপাশি আরও যেটা হলো ব্যাংক ব্যবস্থা কিভাবে চলবে এই নিয়ে প্রজ্ঞাপনে নেই, তবে বাংলাদেশ ব্যাংক আজকের মধ্যেই তারা এক্ষেত্রে কিভাবে ব্যাংক চলবে, কতটা সময় চলবে সেটা তারা নির্দেশনা দেবে। এছাড়া বিচার বিভাগ কিভাবে চলবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও একটি আলাদাভাবে নির্দেশনা জারি করবে। আর যেটি হলো যে মসজিদে নামাজ পড়ার বিষয়ে কিভাবে কি কি নির্দেশনা থাকবে এই বিষয়ে ধর্ম মন্ত্রণালয় আলাদা নির্দেশনা জারি করবে। তো সার্বিকভাবেই যে বিধিনিষেধ জারি করা হয়েছে তা যদি না মানা হয়, কেউ যদি সেটা ভায়োলেট করে সেক্ষেত্রে কিন্তু এবার কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। রেজা, নিশ্চয়ই সেক্ষেত্রে জনগণের আরও সচেতন হওয়া জরুরি। ধন্যবাদ আলমগীর স্বপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কঠোর লকডাউন চলাকালীন সময়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সকালে করোনা পরিস্থিতিতে লকডাউন সম্পর্কিত ব্রিফিংয়ে তিনি বলেন, জরুরি সেবার বাইরে কোনো ব্যক্তিগত গাড়ি চলতে দেয়া হবে না, তবে শর্ত সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে নিত্যপণ্য ও অতি জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে। বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হলে তাকে গ্রেফতার করে 6 মাসের জেলও দেয়া হতে পারে বলে জানান ডিএমপি কমিশনার। শফিকুল ইসলাম আরও জানান, ঢাকা মহানগরীর প্রধান সড়ক ও অলিগলিতে পুলিশি টহল চলবে। এছাড়া মহানগরীর এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সরকার জরুরি সেবা বলতে যে প্রতিষ্ঠানগুলোকে বুঝিয়েছে, যে পণ্যবাহী গাড়িগুলোকে বুঝিয়েছে, এটার বাইরে কোনো ধরনের যানবাহন আমরা এই শহরে চলতে দিব না। যন্ত্রচালিত যানবাহন ব্যবহার করে কেউ কোনো বাজারে বা ওষুধের দোকানে এখানে যেতে পারবে না। আমরা যদি মনে করি যে আপনি কোনো প্রয়োজন ছাড়া বের হয়েছেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এদিকে গেল কয়েকদিনের তুলনায় আজ শিমুলিয়া বাংলাবাজার রুটে যাত্রী চাপ বেড়েছে। কঠোর লকডাউনের আগের দিন রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে এই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী হাজারো মানুষের ভিড় দেখা যায়। গণপরিবহন বন্ধ থাকলেও ছোট যানবাহন ভেঙে ভেঙে ঘাটে পৌঁছাচ্ছে মানুষ। গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। ফেরিতে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। পদ্মা পাড়ি দিয়ে আবারও ছোট যানবাহনে গন্তব্যে রওনা হচ্ছেন যাত্রীরা। শিমুলিয়া বাংলাবাজার রুটে 15টি ফেরি চলাচল করছে এই মুহূর্তে, তবে পাটুরিয়া দৌলদিয়া রুটে যাত্রী চাপ তুলনামূলকভাবে কম। কালকে থেকে লকডাউন, ঢাকা ব্যবসা বাণিজ্য করতে এখন সব বন্ধ। ঢাকা এখন কি করবো, এই জন্য দেশে যেতেছি। আজকে নাগাদ তো যাত করবো, এই জন্য সকালে চলে আসলাম। তাও মেইন রোড দিয়ে ওঠাতে না, গ্রামের মধ্যে আসলাম। আগে তো গাড়ি ভাড়া ছিল যাত্রাবাড়ি থেকে 75 টাকা বাসে, আর এখন আসলাম 300 টাকা। দর্শক, ঘাটের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, দুপুর তো হলো, চাপ কি কিছুটা কমেছে কিনা? আপনি নিশ্চয়ই যাত্রী সাধারণের সাথে কথা বলেছেন, তারা কি বলছে, নাকি পরিস্থিতি আগের মতোই? হ্যাঁ রেজা, চাপ কমার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, বরং বাংলাবাজার ঘাটে যেই পরিমাণ চাপ কম ছিল সেই তুলনায় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে চাপটি আমরা বাড়তে দেখছি। এবং শিমুলিয়া ঘাটে যে চাপ ছিল সেটি স্বাভাবিকভাবে আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমরা একটি বিষয় কিন্তু লক্ষ্য করছি, বিশেষ করে বাংলাবাজার ঘাটে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, বিআইডব্লিউটিসিও আমাদেরকে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন যে অ্যাম্বুলেন্সের পারাপার কিন্তু অনেকখানি বেড়েছে এবং তারা ধারণা করছে শুধুমাত্র রোগীই নয়, এতে যাত্রীও পারাপার হতে পারে এবং এ বিষয়টি কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন যারা এ বিষয়টি তদারকি করতে পারবেন বা ঠেকাতে পারবেন, এই ধরনের একটি বিষয়। এবং যে যেভাবে পারছে তারা কিন্তু সেভাবেই পার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পিকআপে চড়ে বা ট্রাকে চড়ে হালকা যানবাহন এসে যে যেইভাবে পারছে যাত্রীরা সেইভাবেই আসছে। এবং আপাতত আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যবিধি মানার কিন্তু কোনো ধরনের কোনো লক্ষণ আমরা এই ঘাট এলাকায় আমরা দেখতে পাচ্ছি না, বরং যাত্রীদের সাথে সাথে উভয় পারেই যানবাহনের লাইনও দীর্ঘ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তবে ফেরি চলাচল যেহেতু
ফেরি চলাচল যেহেতু স্বাভাবিক রয়েছে, এই জন্য এই গাড়িগুলোকে বা যাত্রীদের কিন্তু ঘাটে বেশি সময় আটকে থাকতে হচ্ছে না। রেজা, ধন্যবাদ প্রদ্যুৎ আমাদের সাথে যুক্ত হবার জন্য। করোনা সংক্রমণ রোধে সীমিত লকডাউনের তৃতীয় দিনেও চরম ভোগান্তিতে রাজধানীবাসী। এদিকে কাল থেকে দেশ জুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরুর আগে অনেকেই আজ রাজধানী ছাড়ছেন। গণপরিবহন বন্ধ থাকায় কঠোর লকডাউনের তৃতীয় দিনেও সরকারি বেসরকারি অফিস খোলা থাকায় ভোগান্তিতে ছিলেন নগরবাসী। গণপরিবহন না পেয়ে অফিসগামীদের বেশিরভাগই 2 থেকে 3 ঘন্টা সময় বেশি নিয়ে বাসা থেকে বের হন। অধিকাংশই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। নতুন নিয়মে শুধু রিকশা চলার কথা বলা হলেও প্রাইভেট কার, অটো আটকানোর বিষয়ে প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। আজও অনেক প্রাইভেট কারকে চুক্তির বিনিময়ে যাত্রী তুলতে দেখা গেছে। সাধারণ মানুষ জানান, গণপরিবহন বন্ধ থাকায় রিকশা আর প্রাইভেট কারে অনেক বেশি ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে। অফিস খোলা রেখে বাস বন্ধ রাখায় তীব্র ক্ষোভ জানান ভুক্তভোগীরা। রাস্তাঘাটে খুবই কষ্ট গরিবদের, মানে 10 টাকার ভাড়া 50 টাকা। আমাদেরকে যদি ক্রস ফায়ার করেন আমরা রিক্সা চালাবো, কিন্তু আমাদেরকে রুম ভাড়া দেন, চাউল দেন, তো যে আমরা রিক্সা চালাবো না। আমরা কাজ নাই, ঘর ভাড়া 5,000 টাকা, বাড়ি উল্লা 4 বসলাম আপনার না, অনেক দোকান যাইতাছি, কাজ করতাম, আটকে যাইতাছি, বাড়িতে চলে যাইতেব, কাজ কাম বন্ধ, দূরের রাস্তা যাওয়া দাও না, কি করবো, কষ্ট হইলেও যাইতেব। এদিকে গণপরিবহন বন্ধ রেখে অফিস ও শিল্প কারখানা খোলা রাখার প্রতিবাদে চট্টগ্রামের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা। সকাল 7টার দিকে নগরীর আগ্রাবাদের সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আশপাশের বিভিন্ন সড়কেও দেখা দেয় যানজট। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, গণপরিবহন বন্ধ রেখে শিল্প কারখানা খোলা রাখায় যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। 4 ঘন্টা পর বেলা 11টার দিকে রাস্তা থেকে সরে যায় বিক্ষোভকারীরা। অফিস বন্ধ করে রাখুক, আমরা বাসায় থাকি, আমাদের এত ভোগান্তি, গাড়ি তুললে আমাদের ভাড়া ডবল দেওয়া লাগে। অফিসও বন্ধ থাকবে, এবারে গাড়িগুলো বন্ধ থাকবে। আইতে যেতে 200 টাকা খরচ হয়, তো বেতন ভাই কত, এই জায়গায় খরচ হয়ে যায়। করোনা উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় খুলনা এবং রাজশাহীতে মোট 25 জনের মৃত্যু হয়েছে। খুলনার 3টি করোনা বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন 13 জন, আর রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে 12 জনের। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংক্রমণ না কমায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। রাজশাহী মেডিকেলে গেল 24 ঘন্টায় 63 জন রোগী ভর্তি হয়েছেন। 405টি শয্যার বিপরীতে মোট রোগী ভর্তি 460 জন। এদিকে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে সীমিত আকারে লকডাউন। গণপরিবহন বন্ধ থাকলেও রাস্তায় ছোট যানবাহন চলছে অনেকটা স্বাভাবিকভাবেই। ভয়াবহ টিকা সংকটে নতুন আলোচনার জন্ম দিয়েছে বুস্টার ডোজ বিতর্ক। বিজ্ঞানীরা বলছেন, ধনী রাষ্ট্রগুলোতে বুস্টার ডোজ দেয়া শুরু হলে বাংলাদেশের মতো দেশগুলোর টিকা পাওয়া আরও কঠিন হবে। যদিও টিকার কার্যকারিতার মেয়াদ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। মাহফুজ মিশুর রিপোর্টে থাকছে বিস্তারিত। 2020 সালের মার্চে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করে যুক্তরাষ্ট্র। তার পরপরই শুরু হয় টিকাদান কর্মসূচি। সেই হিসেবে কারো কারো টিকা নেওয়ার বছর পার হয়েছে, অন্যদেরটাও হওয়ার পথে। সংক্রমণের উচ্চ ঝুঁকিতে যারা, বিশেষ করে বয়স্ক মানুষ, তাদের প্রতি বছরই বুস্টার ডোজ লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন তথ্য ফাঁস হয়েছে গণমাধ্যমে। সেখানে বলা হয়, সাধারণ মানুষেরও 2 বছরে একবার লাগবে বুস্টার ডোজ। বুস্টার প্রায় অনেক ভ্যাকসিনের লাগে। কলেরা ভ্যাকসিনের তো লাগে 5 বছর পর বলি দিতে, বা 2 বছর পর দিতে বলি। টাইফয়েড ভ্যাকসিনের একটা ট্রায়াল আমরা শেষ করলাম, সেটাকে আমরা ফলো করছি যে এই ভ্যাকসিন ট্রায়াল বাংলাদেশে করার পর বুস্টার কতদিন পর দিতে হবে। তো এটা নতুন কিছু না, কিন্তু আমি এখন বলবো যে বুস্টার নিয়ে এখনো কোনো স্থির করা হয় নাই যে কি পদ্ধতি করা হবে। একটি দেশের 70% মানুষকে টিকা না দিলে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন। বাংলাদেশে এখন পর্যন্ত টিকা এসেছে 1 কোটি ডোজের মতো। সেই হিসেবে টিকা পেয়েছে মাত্র 50 লাখের মতো মানুষ। আরও 12 কোটি মানুষের জন্য দরকার প্রায় 24 কোটি ডোজ টিকা। হাতে গোনা কয়েকটি বড় দেশ ছাড়া অন্যদের অবস্থাও একই রকম। আমরা কিন্তু খুবই প্রতিবাদ করছি যে আমরা চাই না যে বাচ্চাদেরকে টিকা দেওয়া হয় এখন ওই ডেভেলপড ওয়ার্ল্ডে, তাহলে আমাদের টিকা তো কমেই যাচ্ছে। বুস্টারের কথা আসলে আমাদের ভয় আর একটু বেশি হয়ে যাচ্ছে যে আমরা আমাদের টিকাটা কখন পাবো। আমরা যেখানে টিকাই পাচ্ছি না, আমাদের 1% 2% মানুষের টিকা পেয়েছে, যেখানে 50% বা 80% 90% পিপল
ডেভেলপ ওয়ার্ল্ডে পেয়ে গেছে টিকা, সেখানে আবার যদি বুস্টার দেওয়া হয় তাহলে আমাদের টিকা যাবে কই? ভ্যাকসিনের ন্যায্য বন্টন নিশ্চিত করতে গঠন করা হয়েছিল বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। বড় দেশগুলোর কারণে সেই উদ্যোগ এখন পর্যন্ত তেমন কাজে আসেনি। আমরা মনে করেছিলাম খুব সুন্দরভাবে ইকুইটেবল হবে এই ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশনটা, সেটা হয় নাই। এখন বুস্টার হলে আরো বেশি ইনইকুইটেবল হয়ে যাবে। এ পর্যন্ত প্রায় 250 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে সারা বিশ্বে, যার প্রায় পুরোটাই ধনী দেশগুলোতে। আগামী 1 বছরে তৈরি হবে 1200 কোটি ডোজ। সেই টিকার ন্যায্য বন্টন নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, কঠোর লকডাউনের আগের দিন রাজধানীর এখনকার পরিস্থিতি জানবো সহকর্মী নাজমুল সাইদের কাছ থেকে। তিনি যুক্ত হচ্ছেন সরাসরি। সাইদ, আপনি এখন ঠিক কোন এলাকায় আছেন এবং কঠোর লকডাউনের কার্যকরে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রস্তুতি কি চোখে পড়েছে কিনা আপনার কাছে? আমি রয়েছি রাজধানীর মিন্টু রোডে। আপনি প্রস্তুতির কথা বলছেন, আপনি জানেন যে আগামীকাল সকাল 6টা থেকে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ, ঢাকা সহ। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ডিএমপি কমিশনার তিনি বিস্তারিত বলেছেন এই লকডাউনে কি কি করতে পারবেন, কি কি পারবেন না। এবারে লকডাউন যে কড়াকড়ি হচ্ছে সেটি কিন্তু ডিএমপি কমিশনারের যে বক্তব্য সেটি কিন্তু ফুটে উঠেছে। তিনি বলেছেন অযথা কোনো কারণে কেউ যদি ঘর থেকে বের হয় তাকে কঠোর আইনের আওতায় আনা হবে, জেল হতে পারে, জরিমানা হতে পারে। তিনি বারবার বলেছেন যারা বের হবেন তারা যদি সত্যিকার অর্থে কোনো কারণ না বলতে পারেন, অতি প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো যদি সন্তুষ্ট না করতে পারেন আইন শৃঙ্খলা বাহিনীকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংক্রমণ নিয়ন্ত্রণ বিধি যে আইনটা রয়েছে সেই আইনের যে ধারায় বলা আছে যে যদি কেউ বিনা কারণে এই ধরনের কার্যক্রম করে তার 6 মাসের জেল পর্যন্ত হতে পারে। আর বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন এর আগে লকডাউন আমরা দেখেছি বিভিন্ন কারণে অকারণে মানুষ ঘর থেকে বের হয়েছে, সেটি এবার করা যাবে না। কাঁচা বাজারগুলোকে নির্ধারিত জায়গা থেকে খোলা স্তরে নেওয়া হবে। যেসব শপিং মল রয়েছে সেগুলো পুরোপুরি বন্ধ থাকবে। কাজে এছাড়া আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে বিস্তারিত উল্লেখ করা আছে। সেই বিষয়গুলো ফলো করেই জনগণকে ঘর থেকে বের হতে হবে বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই তথ্যটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি একটি কথা বলেছেন যে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না, যান্ত্রিক যানবাহন। তবে যারা জরুরি পরিষেবার সাথে জড়িত তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবে। বিনা প্রশ্নে নতুন অর্থ বছরেও কালো টাকা সাদা করা যাবে, তবে উৎপাদনশীল খাতের বাইরে বিনিয়োগ করলে নির্ধারিত করের সাথে 5% জরিমানা দিতে হবে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা মনে করেন এতে বৈষম্য তৈরি হচ্ছে। সামনে প্রশ্ন হচ্ছে, সমালোচনা থাকলেও আবারও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। আবাসন খাত এবং পুঁজিবাজারে নির্ধারিত করের সাথে 5% জরিমানা দিয়ে সাদা করা যাবে, আর উৎপাদনশীল খাতে 10% জরিমানা দিলেই সাদা করতে পারবেন সংশ্লিষ্টরা। অর্থের উৎস জানতে চাইবে না দুদক সহ কোনো সংস্থাই। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বলছেন এটি সুশাসন নীতির সাথে সাংঘর্ষিক। ভালো করদাতাদের প্রতি অবিচার করছে সরকার। বছরের পর বছর যখন নাকি এটাকে একটা সুবিধা দেয়া হয়, তখন কিন্তু এটা অর্থনীতির যে সুশাসন এবং যারা নাকি সময় মতো কর দিচ্ছেন সেটা তাদের জন্য একটা অবিচার করা হয়। যখন এটা ধারাবাহিকভাবে দেওয়া হয় তখন কিন্তু এটা যে একটা বড় ধরনের কোনো একটা মোবিলাইজেশনে সহায়তা করছে তাও কিন্তু না। এরকম ঢালাওভাবে দিতে থাকেন তখন যেটা হবে যে আমরা কোনো প্রবণতা ভিতরে থাকবে যে অসৎ পথে যারা টাকা আয় করছে ওনারাও কিন্তু ভাববে যে আমিও তো লিগালাইজ করে তো হোয়াইট মানি হালাল টাকা হয়ে গেল। তো তখন এখানে কিন্তু মানে এটার ইমপ্লিকেশন কিন্তু আরো বেশি, মানে অর্থনীতিতে একটা ইমপ্লিকেশন আছে কিন্তু সোসাইটিতে মানে অ্যাজ আ সোসাইটি এটার উপর ইমপ্লিকেশন কিন্তু এর থেকে আরো বেশি। কালো টাকা সাদা করার সুযোগ দেয়াই অর্থনীতিতে বৈষম্য তৈরি হচ্ছে, ব্যবসা বাণিজ্যে তৈরি হচ্ছে অসম প্রতিযোগিতা। কালো টাকা বন্ধে সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। কষ্টের টাকা দিয়ে আমি ব্যবসা করব আর অন্যরা এই ব্ল্যাক মানি হোয়াইট করে আপনার একই ইন্ডাস্ট্রিতে ধরেন যদি নামে, তখন কিন্তু যেটা হবে যে ওনারা যেহেতু এই অবৈধভাবে টাকা উপার্জন করার দিকে ঝোঁক বেশি,
তখন কিন্তু ওনারা কিন্তু গুড গভর্নেন্সও প্র্যাকটিস করবে না নিজেদের কোম্পানির ক্ষেত্রে। তখন এটা ইনডাইরেক্টলি কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর একটা প্রেশার আসবে। ধরনের সংস্থা যেগুলো আছে তাদেরকে শক্তিশালী করে এগুলোকে আইডেন্টিফাই করা, দেশের থেকে একটা বড় অঙ্কের টাকা চলে যাচ্ছে বাইরে, সেই জায়গাগুলোতে আমাদের যে এনবিআর, সেন্ট্রাল ব্যাংক, ডিলিং ব্যাংক, এদের মধ্যে কোঅর্ডিনেশন, এখন আমাদের ট্রান্সফার প্রাইসিং সেল আছে, এগুলোকে শক্তিশালী করা, এই দিকটাতে আমাদের আসলে নজর দিতে হবে। এবং এখন যেটা করা হয়েছে যে বিদায়ী অর্থ বছরের 11 মাসে প্রায় 14,500 কোটি কালো টাকা সাদা করেছেন 10,400 করদাতা। বেশিরভাগই কালো টাকা সাদা করেছেন নগদে এবং আবাসন খাতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রতিটি অপারেশনেই ওত পেতে থাকে মৃত্যু। পেশাদারিত্ব ও সাহসিকতায় সেসব বাধা পেরিয়ে বিজয়ীর বেশে ফেরেন বাংলার সেনা সদস্যরা। সন্ত্রাস রোধে জীবন বাজি রেখে অবদান রাখছেন বিশ্ব শান্তি রক্ষায়। আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়ে লাল সবুজের বাংলাদেশকে করছেন গৌরবান্বিত। আসসালামু আলাইকুম স্যার, কিওর পার্টি যাওয়ার জন্য প্রস্তুত স্যার। যাওয়ার পূর্বে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি চেক করেছেন? ইয়েস স্যার, সবকিছু চেক করা হয়েছে স্যার। আদেশ ক্লিয়ার স্যার। ওকে লোড। সংঘাতময় মালিকে শান্তির মোড়কে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন যজ্ঞ। এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে দিবারাত্রি টহল বা অরুণিয়া পেট্রোল গাও রাখছে বিশেষ ভূমিকা। আজকে আমরা যখন পেট্রোলরত অবস্থায় ছিলাম, কিছু ফায়ারিংয়ের শব্দ হয়েছে এবং পরিস্থিতি একটু উত্তপ্ত ছিল। দুইটা গ্রুপের ক্ল্যাশের কারণে এখানে অনেক রকমের অবস্থার অবনতি হয়েছিল। সন্ত্রাসী হামলা প্রতিহত ও পার্শ্ববর্তী সেক্টরকে সহায়তা প্রদানে এবছরের জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে অপারেশন মঙ্গুজ। সাহসিকতা, পেশাদারিত্বে মিনুসমা ও জাতিসংঘে প্রশংসিত হলেও অপারেশনের সময় আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হন 3 সেনা সদস্য। আমার সাথে আমার যে ড্রাইভার ছিল আমার ঠিক ডান পাশে বসা, ওর পাটা তখন অলমোস্ট কেটে যায় অনেকখানি, অলমোস্ট স্প্লিটেড, এবং দেখলাম যে ওর পা থেকে রক্ত বের হয়ে আমার সামনে উইন্ডশিল্ডটা রক্তে ভিজে গেল। নিজের শরীরে হাত বুলালাম, কোমরের নিচে যে ওয়েদার এভরিথিং ইজ অল রাইট অর নট, তখন দেখলাম যে না, আমার তেমন বড় কোনো ক্ষতি হয়নি। আমরা 2টা ভাগে ভাগ হয়ে যাই, আমরা 4 জন গাড়ির পাশে কাভার নিয়ে পাহাড়ের দিকে ফায়ার করতে থাকি, আর বাকি 4 জনকে আমরা এমপ্লয় করি হচ্ছে ড্রাইভারকে বের করার জন্য। সন্ত্রাসীরা হামলা চালাচ্ছিল, গোলাগুলি করছিল, আমাদের অপারেশন টিম থেকেও পাল্টা হামলা চালানো হচ্ছিল, এর মাঝেই আমাকে আসলে এই চিকিৎসা কার্যক্রম চালাতে হয়েছিল। আমার নেতৃত্বে আমার পুরো টিমের অফিসাররা এবং সকল সদস্য শত্রুর হামলার বিরুদ্ধে পাল্টা হামলা করে শত্রুকে সেখানে নিবৃত্ত করতে সমর্থ হয়। এই মুহূর্তে আমরা আছি কিদাল সুপার ক্যাম্পের ব্যান ইঞ্জিনিয়ার 7-এর সীমান্ত এলাকায়। এখানে একটি ডিউটি পোস্টে আমি রয়েছি এবং ঠিক এত গভীর রাতে এখানে কি কাজ হচ্ছে সেটি নিয়ে আসলে আমরা একটু জানার চেষ্টা করব। এটি একটি এমজি পোস্ট, হেভি মেশিন গান পোস্ট। অবশ্যই এটি একটি বিপজ্জনক জায়গা, কারণ এই এলাকা আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখন অন্ধকার রাত, কিছুই দেখা যাচ্ছে না। এর মধ্যেও ওদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হয়। ওরা এখানে নাইট ভিশন গগলস এবং অন্যান্য মডার্ন জিনিসপত্র দিয়ে কন্টিনিউয়াস অবজারভেশনের মধ্যে রাখে। যদি কখনো কোনো শত্রু দেখা যায়, দে উইল ফায়ার ব্যাক। আমাদের এখন একটা অপারেশনের উদ্দেশ্যে বের হবে। এই অপারেশন টিমগুলো আমাদের মেইন বেস ক্যাম্প থেকে অপারেশন এলাকাতে যায়, সেখানে তারা অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। ওইখান থেকে বিভিন্ন ধরনের অপারেশনাল কার্যক্রম এবং সিভিল মিলিটারি যে একটা রিলেশনের যে কার্যক্রম আছে, এই সব ধরনের অপারেশন তারা ওই অস্থায়ী ক্যাম্প থেকে পরিচালনা করে। নাশকতামূলক কার্যক্রম শূন্যের কোঠায় নিয়ে আসতে সদা সতর্ক বাংলার সেনারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, গাও, মালি। ডেমরা এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। অভিযানের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? রেজা, এখানে যে অভিযান চলছে সেই অভিযানের মূল বিষয়বস্তুটি হচ্ছে নকল খাদ্য প্রস্তুত করা, এবং আমার ধারণা যে দর্শক এই প্যাকেটটি দেখেই চিনতে পারছে একটা প্রসিদ্ধ একটা নুডলসের কোম্পানি। কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে নামের ক্ষেত্রেই কিন্তু তারা
নামটা চেঞ্জ করে দিয়েছে, কোকোলার জায়গায় তারা কোকোলো করেছে, যদিও একদম লোগো, মনোগ্রাম এবং এই পাশে আমরা যদি দেখি বিএসটিআই এর যে মনোগ্রাম সবগুলোই নকল এবং তাদের কোনো প্রকার বাণিজ্যিকভাবে কাজ করার কোনো অধিকার তারা নেয়নি এবং এই কারণে কিন্তু এখানে অভিযান চলছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনিও কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে সম্পূর্ণ অস্বাস্থ্যকর একটি পরিবেশে এই নুডলসগুলো তৈরি করা হচ্ছে, যদিও প্যাকেজিংটা এমনভাবে করা হচ্ছে সাধারণ মানুষের কাছে একদম চোখ বন্ধ করে মনে হবে যে এটি প্রসিদ্ধ সেই ব্র্যান্ড। এবং এখানে একটা দৃশ্য দেখাতে চাই যে এদের যে খাদ্য প্রস্তুত করা পরিবেশ অন্ততপক্ষে আমি দেখেছি, এখানে ঢুকেই কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট আমাদের নিঃশ্বাস নিতেই কষ্ট হয়েছে, এতটা পচা বাসি একটা গন্ধ, এখানে উটকো গন্ধ ছিল, যে গন্ধের ভিতরে আসলে একজন সাধারণ সুস্থ মানুষ দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা তাদের থাকার কথা না। এবং এই খাদ্যগুলোই আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং সেই মানুষগুলো কিন্তু এই খাদ্যগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। তো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে অভিযান চালাচ্ছে সেই অভিযানের পরবর্তী সিদ্ধান্ত কি আসে এবং কি জরিমানা দেওয়া হয় সেটা আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে জেনে নেব। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুলাই মাসের জন্য বোতলজাত এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি 12 লিটার বোতলের জন্য গ্রাহক পর্যায়ে দাম এখন থেকে 891 টাকা। কমিশন জানিয়েছে আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন এই দাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল জানান, কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে সুনির্দিষ্ট অভিযোগ না পেলে কমিশনের কিছুই করার নেই। বিইআরসি চেয়ারম্যান বলেন, জ্বালানি বিভাগ বিধি প্রণয়ন করেছে, সেটি হয়ে গেলে বাজার তদারকি করা সহজ হবে। তীব্র তাপদাহে পুড়ছে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকাগুলো। মঙ্গলবার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে 49.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে কানাডীয় আবহাওয়া অধিদপ্তর। গেল 3 দিনে দেশটিতে হিটস্ট্রোক এবং গরম সংশ্লিষ্ট রোগে ভুগে মারা গেছেন কমপক্ষে 130 জন, যাদের বেশিরভাগই প্রবীণ নাগরিক ও কারাবন্দী। এদিকে 1940 সালের পর মার্কিন শহর পোর্টল্যান্ড ও সিয়াটল দেখছে সর্বোচ্চ তাপমাত্রা। গেল সপ্তাহ থেকেই প্রচণ্ড তাপদাহে নাভিশ্বাস উঠছে ভ্যানকুভার, বার্নাবি আর সারে এলাকার বাসিন্দাদের। ইতিহাসে এতটা গরম কখনোই অনুভূত হয়নি কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে, যা মঙ্গলবার ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এলাকাগুলোয় মারা যাচ্ছেন অনেকে, যাদের বেশিরভাগই প্রবীণ নাগরিক। কারাগারে বন্দীদেরও প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। মৃত্যুর মূল কারণ পানি শূন্যতা, ফুড পয়জনিং। নজিরবিহীন গরম অনুভূত হচ্ছে রাজ্যটিতে। প্রতিদিনই তাপমাত্রা গড়ছে নিত্য নতুন রেকর্ড। সীমান্ত এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে দাবানল। এটা শুধু কানাডার সমস্যা তা নয়, বরং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সেটি ছড়িয়ে পড়ছে নানা দেশে। হিটস্ট্রোক থেকে রক্ষায় কুলিং সেন্টার, সুইমিং পুলগুলো খুলে দিয়েছি আমরা। আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার ফলাফলই ভোগ করছে শীতলতম এলাকাগুলো। অচিরেই যা ছড়িয়ে পড়বে নিত্য নতুন দেশে। এমন তাপদাহ আগে দেখেনি যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম এবং কানাডার পশ্চিমাঞ্চল। গেল 5-6 দিন ধরে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের ওপর, যা বৈশ্বিক উষ্ণতার ফলাফল। শুধু উত্তর গোলার্ধেই সীমাবদ্ধ থাকবে না এ উষ্ণ পরিবেশ, বরং আরব উপসাগর, ইউরোপের পূর্বাঞ্চল, ইরান ও ভারতীয় উপমহাদেশও দেখবে অসহনীয় গ্রীষ্মকাল। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, 1940 সালের পর সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হচ্ছে ওয়াশিংটন, পোর্টল্যান্ড, সিয়াটলে। মঙ্গলবারও শহরগুলোয় 42 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল তাপমাত্রা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক জানাবো জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের খবর। 1 টেস্ট আর 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে রাতে জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল, যেখানে লাগেজ জটিলতায় পড়ে টাইগাররা। তবে দলের সাথে যোগ দিয়েছেন ব্যাটিং ও স্পিন বোলিং পরামর্শক। প্রথম করোনা টেস্টের রিপোর্টে দলের সবাই নেগেটিভ সনদ পেলেও 1 জুলাই থেকে অনুশীলন শুরু করবে মমিনুল হকের দল। দীর্ঘ 8 বছর পর সিরিজ খেলতে জিম্বাবুয়ের মাটিতে পা রাখল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেবার 2 ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েও ড্র করে বাংলাদেশ। 8 বছরের ব্যবধানে বদলেছে প্রেক্ষাপট। ওয়ানডে ফরম্যাটটা ধাতস্থ হলেও টেস্টে সেই পুরনো রোগ এখনও সারেনি বাংলাদেশের। সাথে হারারের সিমিং কন্ডিশন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে মমিনুলদের জন্য। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যান্য কোচিং স্টাফের সাথে এবার যোগ দিয়েছেন
স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাত ও ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। কাতারের দোহা থেকে মুমিনুলদের বিমানে ওঠেন হেরাত, আর জোহানেসবার্গ থেকে হারারের ফ্লাইট ধরেন প্রোটিয়া ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স। যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। আর আলাদা ফ্লাইটে হারারে পৌঁছানোর কথা সাদমান ইসলাম অনিকের। হারারে পৌঁছে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন দলের সবাই। ফল নেগেটিভ হলে 1 জুলাই থেকে অনুশীলনে নেমে পড়বেন রাসেল ডোমিঙ্গো শিষ্যরা। আজ বিশ্রামে থাকছেন ক্রিকেটাররা। ঢাকা থেকে প্রায় 22 ঘন্টা জার্নি করার পর রাতে হারারে পৌঁছে ক্রিকেটাররা, কিন্তু হারারে বিমানবন্দরে পড়তে হয় জটিলতার মুখে। দলের একাধিক ক্রিকেটারের লাগেজ তখনও পৌঁছয়নি জিম্বাবুয়েতে। বিমানবন্দরে প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর লাগেজ ছাড়াই ক্রিকেটাররা চলে যান হোটেলে। 7 জুলাই থেকে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। এরপর 16, 18 আর 20 জুলাই হবে 3টি ওয়ানডে। 23 জুলাই শুরু হবে টি-20 সিরিজ, শেষ হবে 7 জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। তবে যাবার আগে আবারও মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। সঙ্গেই থাকুন।